আমাদের সায়েন্স ল্যাবের অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রিতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ স্কেল এবং পিএইচ স্কেলের সাথে দ্রাব্যতার গুণফল কিভাবে রিলেটেড এবং পিএইচ স্কেল থেকে কিভাবে দ্রাব্যতার গুণফল বের করা যায় সেই ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দ্রাব্যতার আরো কিছু বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। সো পিএইচ স্কেল, আমাদের পিএইচ স্কেলটা এবং পানির যে আণবিক গুণফলটা সেটা চ্যাপ্টার 4 এ তোমার আরো ডিটেইলস আলোচনা করা হবে। অ্যাকচুয়ালি আমি আজকে তোমার পানির আয়নিক গুণফল এটা থেকে শুরু করতে চাইছিলাম, বাট ভেবে দেখলাম যে পানির আয়নিক গুণফলটা এটা আমাদের চ্যাপ্টার 4 এও পড়তে হবে, সো সেই কারণে এটা পড়াচ্ছি না। তো পিএইচ এর কথা একজন বলছিল এবং এই রিলেটেড ম্যাথ কেউ পাইছিল, সেই কারণে একটু পিএইচ নিয়ে একটু সামান্য আইডিয়া দিয়ে পিএইচ এর ম্যাথটা শুরু করছি। সো পিএইচ হচ্ছে তোমার, নরমালি আমরা সবাই জানি পিএইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস। অর্থাৎ কোন একটা দ্রবণে আমি যদি হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা বের করতে পারি, সেখান থেকে আমি পিএইচ এর মান বের করতে পারবো। সো পিএইচ যেমন হয় অ্যাসিডের ক্ষেত্রে যেমন পিএইচ হয়, তেমনি ক্ষারের ক্ষেত্রে যে ওএইচ থাকে সেটার পাওয়ার অফ ওএইচ হয়। সো পাওয়ার অফ ওএইচ কে প্রকাশ করা হয় মাইনাস লগ অফ ওএইচ মাইনাস দ্বারা। আর নরমালি এবং ট্র্যাডিশনাল আইডিয়া অনুসারে পি অফ এইচ আর পি অফ ওএইচ এটার যোগফল হবে আমাদের 14। সো মোটামুটি পি অফ এইচ ইকুয়ালস টু 10, পি অফ এইচ ইকুয়ালস টু মাইনাস লগ ইন্টু 10 টু মাইনাস লগ ইন্টু হাইড্রোজেন পাওয়ারের ঘনমাত্রা, এবং পি অফ এইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, আর পিএইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। এটুকু জানলে আমরা মোটামুটি এই চ্যাপ্টার ম্যাথগুলো করতে পারবো। সবসময় 14 হবে না, 14 হবে তা না। সো কোনো একটা অ্যাসিডের পিএইচ কিন্তু ঋণাত্মক হতে পারে। সো আমরা এই কোশ্চেন যদি ফলো করতে চাও তাহলে আমরা ধরি যে অ্যাসিডের ঘনমাত্রা ম্যাক্সিমাম হতে পারবে 1 মোলার। বাট তুমি তো এমন অ্যাসিডও নিতে পারো যে অ্যাসিডের ঘনমাত্রা তোমার 10 মোলার আছে। সো তুমি কিন্তু চাইলে এরকমও কোনো সলিউশন তৈরি করতে পারো। বাট আমরা ট্র্যাডিশনাল জন্য ধরে নেই যে আমাদের ম্যাক্সিমাম ঘনমাত্রা হবে 1 মোলার। পিওপিএইচ এবং পিওপিএইচ বা পিএইচ এর মান, পিএইচ এর মানও অনেক সময় 14 হতে পারে, বা পিএইচ এর মান তোমার নেগেটিভ আসতে পারে। তো পিএইচ এর মান আসতে পারে তোমার -2, -3। এটা ডিপেন্ড করতেছে তুমি কত কনসেন্ট্রেশনে সলিউশন বানাইতেছো। চ্যাপ্টার 4 এর টপিক এগুলা। সো আমরা জাস্ট জানলাম পিএইচ হচ্ছে মাইনাস অফ হাইড্রোজেন প্লাস, পিওপিএইচ মাইনাস অফ ওএইচ মাইনাস, আর পিওপিএইচ প্লাস পিওপিএইচ ইকুয়ালস টু 14। আর এটা যদি আমি একটা পিএইচ স্কেল নেই, তাহলে পিএইচ যে স্কেলটা আছে এই স্কেলে যে এই 0 পয়েন্টটা আছে, এই 0 পয়েন্ট দ্বারা অ্যাকচুয়ালি মিন করতেছে নিউট্রাল পজিশন। সরি, 0 না, অ্যাকচুয়ালি 7। তো 7 যেটা আছে এটা নির্ভর করছে নিউট্রাল। তো 0 থেকে 7 এটা ইন্ডিকেট করতেছে আমার অ্যাসিড, আর 7 থেকে আমার হচ্ছে 14। আমি যদি এই স্কেলের মধ্যে কোনো একটা ভ্যালু পাই তাহলে সেটা আমরা নির্দেশ করতেছে হচ্ছে বেস। সো এটাই। এখন অ্যাকচুয়ালি আমরা দেখবো পিএইচ এর ম্যাথগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। সো সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসবা, প্লাস ক্লাস নোটও নিবা। সবার হাতে ক্যালকুলেটর থাকবে এবং সবাই ক্লাস নোট হাতে নিবা। সো আর আমি আজকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার জিজ্ঞাসা করবো প্রত্যেককে। সো তোমাদের বলতে হবে অ্যান্সারটা কত আসতেছে। সো খাতা কলম হাতে নাও, সবাই ক্যালকুলেটর হাতে নাও, আমি সময় দিচ্ছি। ওকে, সো তোমরা যে খাতা কলম এবং ক্যালকুলেটর তোমাদের পাশে থাকে তাহলে চলো প্রবলেম ভাই সলভটা কিছু করা শুরু করি। একটু উল্টা করেন, মানে সাইডে করেন, কেমন যেন মানে বাঁকা হয়ে গেছে আর কি। আগে যেভাবে ছিল ওইভাবে করেন। এবার ঠিক আছে তো, তাই না? হ্যাঁ, আজকে পার্টিসিপেন্ট অনেক দেখতে পাচ্ছি। আসলে তোমরা যারা ফার্স্ট ক্লাস থেকে আসো নাই, আজকে একদম এই ক্লাসটা করতেছো, তারা কিছু বুঝতে পারবে না। সেই কারণে আগের ক্লাসে হ্যান্ড নোট প্লাস লেকচার দেখে আসতে হবে। তারপর কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো। তো কোশ্চেনটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু 11.5 এর জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়েছে। সো ফার্স্টে আমি যে চিত্রের মাধ্যমে জিনিসটা সলভ দেখার চিন্তা করি, তাহলে দেখো আমার এরকম একটা পাত্র ছিল, যে পাত্রটাতে আমার আগে থেকেই যে 11.5 এই পিএইচ এর একটা সলিউশন ছিল। সো এখানে আগে থেকে একটা সলিউশন ছিল, যে সলিউশনটার পিএইচ হচ্ছে আমাদের 11.5। এটা হচ্ছে সলিউশনটা পিএইচ। সো এই সলিউশনটাতে কি করা হয়েছে, বাইরে থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। সো আমি এই বাইরে থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি এই সলিউশনটাতে। সো এবার প্রশ্ন হচ্ছে, যদি এরকম একটা কন্ডিশনে এরকম একটা পিএইচ আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত হবে? আর বের করতে হবে অ্যালুমিনিয়াম 3+ আর OH মাইনাস এর ঘনমাত্রা, এটাও বের করতে হবে। সো আমার কাছে দেওয়া আছে পিএইচটা,
বাট আমরা জানি, আমার কাছে দেখো পিএইচ টা দেওয়া আছে, বাট আমরা জানি হচ্ছে পিএইচ প্লাস পি অফ ওএইচ দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে 14। আমরা জানি যদি পিএইচ আর পিওএইচ যোগ করা হয় তাহলে অ্যান্সার আসে 14। সো পিএইচ এর মান যেহেতু আমাকে 11.5 দেওয়া আছে, তাহলে পি অফ ওএইচ হচ্ছে আমাদের 14 মাইনাস পিএইচ, দ্যাট ইজ অ্যান্সারটা কত আসে? গল্প সরকার বলো তো অ্যান্সারটা কত আসে? বলো অ্যান্সার কত আসে? আমি বলবো হ্যাঁ, 5 বলো। বাই 2 মানে 2.5 5/2 2.5 একই তো। তো সেম। সো পি অফ ওএইচ এর ভ্যালুটা আসছে আমাদের হচ্ছে 2.5। সো পি অফ ওএইচ আমরা কি জানি? আমরা জানি পি অফ ওএইচ হচ্ছে আমাদের নেগেটিভ লগ অফ ওএইচ মাইনাস। সো আমি যদি এখান থেকে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা বের করতে চাই, যা হবে আমাদের সিম্পলি 10⁻².5 এর সমান। দ্যাট ইজ এটা সম্ভবত OH মাইনাস এর ঘনমাত্রাটা আসবে হচ্ছে আমাদের 3.16 ইন্টু 10⁻³ এখান থেকে দেখো যে OH মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে যে OH মাইনাসটা লিখে রাখছি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে OH মাইনাসটা আসলে বোঝাচ্ছে এই OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 3.16 ইন্টু 10⁻⁵। অ্যাকচুয়ালি এখানে পিএইচ দ্বারা বোঝানো হয়েছে দ্রবণটাতে আগে থেকেই যে এখানে যে দ্রবণটা ছিল, এই পাত্রে যে দ্রবণটা ছিল সেই দ্রবণটাতে আগে থেকে OH মাইনাসের ঘনমাত্রা ছিল 3.16 ইন্টু 10⁻⁵। তো আমি কিভাবে বুঝলাম দ্রবণটাতে OH মাইনাসটাই বের করতে হবে? কারণ দেখো পিএইচ এর ভ্যালুটা দেওয়া আছে আমার 11.5, অর্থাৎ এটা ক্ষারীয় দ্রবণ দেওয়া আছে। তো ক্ষারীয় দ্রবণে OH মাইনাসটা থাকবে, তো সেই কারণে আমি OH মাইনাসটা বের করে নিছি। তো OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে, ভাইরা ওএইচ মাইনাসটা বের করলেন কিভাবে? মানে লগ এই ওই সাইডে নিছেন? হ্যাঁ, লগ এন্টিলগ। তোমার ক্যালকুলেটর দেখো এন্টিলগ নামে একটা অপশন আছে। তো এন্টিলগ অ্যাকচুয়ালি তোমার 10 টু দি পাওয়ার জেনারেট করে। শিফট লগ আছে, সেটা হচ্ছে এন্টিলগ হিসাবে কাজ করতেছে। শিফট ভাই প্লাস ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো? ক্যালকুলেটর ছাড়া করবা কেন? এটা কি ক্যালকুলেটর ছাড়া করার ম্যাথ? তো আর ক্যালকুলেটর সিরিয়াল ছাড়াও করা দিতে না যায়, আসলে? ক্যালকুলেটর ছাড়াও করা যায় এই টাইপের ম্যাথ। চ্যাপ্টার 4 বলে দিব না, এই পিএইচ এর মান ক্যালকুলেটর ছাড়াও বের করা যায়। তো তখন ভাই এখানে লগের কি মানগুলো হলো বুঝলাম না, মানে পিওএইচ এর মান দেওয়া আছে আর লগের মান আছে, মানে লগ তো ফিক্সড ক্যালকুলেটর দিয়ে করে, এখন লগটা এই পাশে নিলাম, হ্যাঁ, মানে তখন কিভাবে নিলাম একটু যদি দেখাইতেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মাইনাসটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস অফ পি অফ ওএইচ ইকুয়ালস টু হচ্ছে লগ অফ OH মাইনাস, দ্যাট ইজ আমি যদি এখানে নেই তাহলে OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে এন্টিলগ মাইনাস অফ পি অফ OH। এটা করে দেখো, তাহলে দেখো তোমার 10⁻⁻² আসবে। ভাই যার অ্যান্সার ইএস ক্যালকুলেটর অ্যান্টি লগ বলে কোনো অপশন নাই নাই মনে হয়। শিফট লগ চাপো, শিফট লগ, ইএস এ শিফট লগ। ও বুঝছি, 10 টু দি পাওয়ার সামথিং হবে। বুঝছি বুঝছি। তো এখানে তোমার অ্যান্সার আসবে OH মাইনাসের অ্যান্সারটা আসবে 3.16 ইন্টু 10⁻³ এই পর্যন্ত বুঝতে পারছি যে কি কারণে আমি OH মাইনাসের ঘনমাত্রাটা বের করছি। বুঝছি ভাই। আচ্ছা ভাই ক্যালকুলেটর ছাড়া যদি করতে দেয়? এটা চ্যাপ্টার 4 এ বলবো নি। সো অ্যাকচুয়ালি হয়েছে কি, এই এখানে যে আগে থেকে যে পিএইচ এর দ্রবণটা ছিল, ওই দ্রবণটাতে অ্যাকচুয়ালি তোমার OH ছিল। কারণ দেখো পিএইচ এর ভ্যালুটা 11.5 মানে দ্রবণটা ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণে OH মাইনাসটা থাকবে। অর্থাৎ এই যে এখানে যে এই দ্রবণে আগে থেকে যে OH মাইনাসটা ছিল, আর আমি যে বাইরে থেকে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে OH যোগ করতেছি, অর্থাৎ এটা কমন আয়ন ইফেক্ট হিসেবে কাজ করতেছে। এই পিএইচটা দিয়ে এখানে কমন আয়ন বোঝানো হয়েছে। তো তুমি 1.5 পিএইচ এর একটা জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো, তো পিএইচ এর মান 11.5, দ্যাট ইজ আমার একটা ক্ষারীয় দ্রবণ ব্যবহার ছিল এখানে আগে থেকেই। ক্ষারীয় দ্রবণে OH মাইনাসটা আছে, আর যে OH মাইনাসটা হচ্ছে আমাদের 3.16 ইন্টু 10⁻³। তো এখানে বের করতে হবে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। তোমরা সবাই জানো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কিভাবে বের করতে হয়। আমি জাস্ট ফার্স্টে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখবো। তো এটা ফার্স্টে সলিড ফেসে থাকবে। এই সলিড ফেসে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তোমার দ্রবণীয় হবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ হিসেবে আর 3OH মাইনাস হিসাবে। সো এটা যে আমার ইনিশিয়াল পজিশন হয়, ইনিশিয়াল পজিশন যদি এটা S থাকে তাহলে এটা হবে 0, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 0। বাট দেখো দ্রবণটাতে দেখো আগে থেকে কিন্তু OH মাইনাস ছিল, দ্রবণে আমার আগে থেকে OH মাইনাস ছিল। এই যে দেখো আমার আগে থেকে যে সলিউশনটা ছিল
সেই সলিউশনের OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 3.16 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3। অর্থাৎ ইনিশিয়াল অবস্থাতেই আমার এখানে OH মাইনাস ছিল 3.16 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3 মোলারের। আর এটা যখন আমার ইকুইলিব্রিয়াম অবস্থা অর্থাৎ সাম্য অবস্থায় আসবে, তখন এস থেকে এখানে যেহেতু 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, সো এখানে আসবে আমাদের এস। আর এখানে দেখো 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে 3 মোল OH মাইনাস প্রোডিউস হয়, সো এখানে 3 মোল 3H পরিমাণ প্রোডিউস হবে, এবং আমার আগের থেকে ছিল হচ্ছে 3.16 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3 পরিমাণ। সো জাস্ট পরে ক্যালকুলেশনটুকু খুবই ইজি। আমার KSP ইকুয়ালস টু আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, তার সাথে আমাকে গুণ করতে হবে OH মাইনাস এর ঘনমাত্রা উপযুক্ত ঘাত সহ। তো এখানে কোএফিসিয়েন্ট আছে 3, সেই কারণে এখানে আসবে 3। আমি KSP এর মানটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি, যা হচ্ছে KSP এর মান ফর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 3 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 14। তো এখন যদি আমি KSP এর পরিবর্তে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 14 বসাই, তাহলে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে আমাদের এস, আর এই যে OH মাইনাস এটা কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের 3.16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস অফ 3s, তার কিউব করতে হবে। তো দেখো এই এস এর ভ্যালুটা খুবই ক্ষুদ্র, তো সেই কারণে 3s এর কোনো কন্ট্রিবিউশন নাই যখন আমরা এটা অ্যাড করতেছি। সে কারণে যে এই টার্মটা বাদ দিয়ে দেওয়া যায়, এই টার্মটা বাদ দিলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 14, that is equals to s times 3.16 into 10 to the power minus 3 cube. এখান থেকে s এর ভ্যালুটা কেউ একজন বের করো তো। ভাই 3s টা বাদ দিলাম কেন? 3s টা কেন বাদ দিলে এটা বলছিলাম না প্রথমেই, যে ধরো আমার একটা ভ্যালু আছে 0.05, এই 0.05 এর সাথে আমি যদি খুবই ক্ষুদ্র একটা সংখ্যা যেমন 0.0000001 যোগ করি, তো অ্যান্সার কত আসবে? 0.05। সো এটা অ্যান্সার। সো আমি যদি এটাকে রাউন্ড ফিগারে করি তাহলে তো তোমার 0.05ই লেখা যায়। তো সেই কারণে এটা কন্ট্রিবিউশনটা বাদ দেওয়া হয়, বাট গুণের ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায়। তো এটা যদি তুমি গুণ করতে, আমি যদি 0.05 এর সাথে গুণ করতাম 0.2345, এটা যদি আমি গুণ করতাম তাহলে কিন্তু আমি অ্যান্সার পেতাম, দেখো 0. সো তাহলে কিন্তু আমি অ্যান্সার পেতাম এটা। সো এইটা আর এটা কিন্তু সেম কথা না, এইটা আর এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে, বাট এই যে এইটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু তেমন বেশি একটা ডিফারেন্স নাই। তো 10 টু দি পাওয়ার দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 4 to 5 এর মতো এরকম একটা ডিফারেন্স আছে। সেই কারণে যোগের ক্ষেত্রে এই এস এর ভ্যালুটা এত ক্ষুদ্র আসে যেটা কন্ট্রিবিউশনটা শূন্য ধরা যায়, তো সেই কারণে এটা শূন্য ধরে নিছি। বাট ভাই s এর মান হচ্ছে ক্ষুদ্র একটা 9.5 into ভ্যালু 10 আসে to the power minus 7 9.5 into 10 to the power minus 5, তাই না? 7 7। সো দেখতেই পাচ্ছ এস এর ভ্যালুটা অনেক ক্ষুদ্র, 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো এটা আসলে যোগ করা 9.5 9.5 হ্যাঁ, তো 9.5 into 10 to the power minus 5, সো এটা অ্যাকচুয়ালি যোগ করা না করা সেম জিনিসই। আবার এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, সো সেটাকে আবার যোগ করতে হবে, সো এটা দরকার নেই। বইতে দেখবা এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের এত মোলার। সো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বের করতে পারছি উপরোক্ত কন্ডিশনে। সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমার Al3+ এর ঘনমাত্রা বের করা। তো আমি যদি Al3+ এর ঘনমাত্রাটা বের করতে চাই, দেখো এই এস মোল থেকে এস মোল পার লিটার পরিমাণ Al3+ প্রডিউস হয়েছে। সো এখানে যেহেতু এসটা তোমার 9.5 into 10 to the power minus 7 মোল পার লিটার, তাহলে Al3+ উৎপন্ন হবে তোমার 9.5 into 10 to the power minus 7 মোল পার লিটার। আর আমি যদি OH মাইনাসটার ঘনমাত্রা বের করতে চাই, OH মাইনাসের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে দেখো OH মাইনাস এটা ঘনমাত্রা হচ্ছে 3.16 into 10 to the power minus 3 প্লাস অফ 3s। বাট এই 3s টা খুবই ক্ষুদ্র, যে কারণে আমার এই 3s এর কন্ট্রিবিউশনটা আমি নেগলেক্ট করতে পারি। সো এটা যদি নেগলেক্ট করি তাহলে আমার OH মাইনাস থাকতেছে দ্রবণে 3.16 into 10 to the power minus 3 মোল পার লিটার। দ্যাটস ইট, এটাই বের করতে বলছে। এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে, দেখো আমরা যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে সলিউশনটার আমরা যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি এর মান লিখে রাখছি 3 into 10 to the power minus 14,
সো আমরা কিন্তু এই ডাটাটাই ব্যবহার করছি 3 × 10⁻⁴ ব্যবহার করছি, বাট আসলে আমরা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অন্য একটা দ্রবণ যোগ করছি। এর মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা সবসময় কনস্ট্যান্ট। সো তুমি সেই দ্রবটাতে অন্য কোনো জিনিস যোগ করো বা সেখান থেকে অন্য কোনো জিনিস সরাও বা প্রেসারের চেঞ্জ করো বা ঘনমাত্রা চেঞ্জ করো, যাই করো না কেন, সেই দ্রবণটাতে তুমি ঘনমাত্রা চেঞ্জ করো, প্রেসার চেঞ্জ করো, দ্রবণের আয়তন চেঞ্জ করো বা অন্য যে কোনো জিনিস যোগ করো না কেন, এই দ্রবটার তোমার কেএসপি মান সবসময় ফিক্সড থাকবে। দ্রবট একটা নির্দিষ্ট দ্রবর ক্ষেত্রে কেএসপির ভ্যালুটা সবসময় ফিক্সড। বাট কেএসপির ভ্যালুটা কখন চেঞ্জ হয়? কেএসপির ভ্যালুটা চেঞ্জ হয় শুধু টেম্পারেচারের ক্ষেত্রে। তো এখানে যে সিস্টেমটা ছিল এটা ধরো 25°C আমরা সিস্টেমটা তৈরি করছি, বাট আমি যদি টেম্পারেচারটা চেঞ্জ করতাম তখনই কেবলমাত্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি এর ভ্যালুটা চেঞ্জ হতো। বাট আমি যদি টেম্পারেচার চেঞ্জ না করি, অন্য যে কোনো কিছু চেঞ্জ করি, প্রেসার চেঞ্জ করতে পারি, ভলিউম চেঞ্জ করতে পারি বা অন্য যে কোনো পদার্থ সেখান থেকে যোগ করতে পারি, যাই করি না কেন, কেএসপির ভ্যালুটা ওই নির্দিষ্ট যোগের ক্ষেত্রে সবসময় সেম থাকবে। বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া। তো অ্যাকচুয়ালি পিএইচ রিলেটেড আমরা এরপর এই সেকেন্ড ম্যাথটা করব। ভাই লাস্টের লাইনটা আরেকবার একটু রিপিট করেন। লাস্টে যেটা বললাম, লাস্ট লাইনটা মানে নেটে ঝামেলা হচ্ছে তো। তুমি যদি তাপমাত্রা না বাড়াও বা তাপমাত্রা যদি পরিবর্তন না করো, তাহলে যে কোনো একটা যৌগের ক্ষেত্রে কেএসপি ভ্যালুটা ফিক্সড। যেমন আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে কেএসপি ভ্যালুটা লিখে রাখছিলাম, সেখানে কিন্তু একটা ক্ষারীয় দ্রবণ আগে থেকে যোগ করা ছিল, বাট আমরা ওই কেএসপি ভ্যালুটা ব্যবহার করে ম্যাথটা করছি। সেখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে আমরা কেএসপি ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না যদি তুমি তাপমাত্রা পরিবর্তন না করো। তো সেখানে তুমি দ্রবণের আয়তনও পরিবর্তন করতে পারো, সেই দ্রবণে অন্য যে কোনো পদার্থ যোগ করতে পারো বা দ্রবণের প্রেসারও বাড়িয়ে দিতে পারো। তুমি যাই করো না কেন কেএসপি ভ্যালু সবসময় ফিক্স থাকবে। তো কেএসপি ভ্যালু একমাত্র চেঞ্জ হবে যদি তুমি তাপমাত্রা পরিবর্তনটা ঘটাও, তাহলে কেবলমাত্র কেএসপি ভ্যালুটা চেঞ্জ হবে। তো এখানে যে প্রবলেমটা দিচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে 25°C তাপমাত্রাতে 25°C তাপমাত্রাতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি ভ্যালুটা দেওয়া আছে 3 × 10⁻⁴। সো এই যে কেএসপি ভ্যালুটা দেওয়া আছে, এই কেএসপি ভ্যালু থেকে আমার পিএইচ এর মান ক্যালকুলেট করতে হবে। তো তোমরা বুঝতে পারতেছো যে এখানে একটা ক্ষারীয় দ্রবণ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার, তো একটা ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান বের করতে হবে। তো ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান বের করার জন্য আমাকে ফার্স্টে পি অফ ওএইচ এর মান বের করতে হবে। সো পি অফ ওএইচ এর মান হচ্ছে -log of OH মাইনাস। অর্থাৎ আমি যদি এই ইনফরমেশন থেকে OH মাইনাসের ঘনমাত্রাটা বের করতে পারি, তাহলে সেই OH মাইনাসের ঘনমাত্রাটা সহায়তা নিয়ে আমি পি অফ OH এর মান বের করতে পারবো, এবং পি অফ OH এর সহায়তা নিয়ে আমি পি অফ H এর মান বের করতে পারবো, কারণ আমি জানি পি অফ H প্লাস পি অফ OH ইকুয়ালস টু হচ্ছে আমাদের 14। সো আমাদের এই ইনফরমেশন গুলা সহায়তা লাগবে। ক্যালকুলেটর হাতে নাও, কেউ একজন আমাকে সহায়তা করবা। তো দেখো আমাদের 25°C তাপমাত্রাতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি ভ্যালুটা দেওয়া আছে। তো আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি ভ্যালুটা লিখি, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে সলিড ফেজে আছে, এই সলিড ফেজের জন্য বিক্রিয়াটাকে লেখা যায় অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে OH মাইনাস। যার আগের ক্লাসগুলো করো নাই তাদের জন্য এই ক্লাসটা বুঝতে একটু কঠিন হচ্ছে, কারণ তোমরা কিচ্ছু বুঝতে পারতেছো না আমি জানি। আর OH এর OH টা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে আছে। তো ইনিশিয়ালি আমি যদি চিন্তা করি, তাহলে এটা যদি এস পরিমাণ থাকে, তাহলে ইনিশিয়ালি এটা থাকবে আমাদের 0 পরিমাণ এবং এটা থাকবে 0 পরিমাণ, কারণ দ্রবণের দেওয়ার সাথে সাথে সেটা দ্রবণের দ্রবীভূত হবে না। সো সেখানে আমার ইনিশিয়ালি কোনো অ্যালুমিনিয়াম 3+ বা OH মাইনাস পাওয়া যাবে না, ইনিশিয়ালি 0। আমি যদি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যাই, আমি যদি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো এই S মোল পার লিটার থেকে অ্যালুমিনিয়াম প্রোডিউস হয় আমাদের S মোল পার লিটার এবং OH মাইনাস প্রোডিউস হয় 3S মোল পার লিটার। তো অ্যাকচুয়ালি আমি এখান থেকে পাই KSP দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, তার সাথে আমাকে গুণ করতে হবে OH মাইনাস আয়নের ঘনমাত্রা তার কিউব।
KH3 ভ্যালুটা যদি আমি সাবস্টিটিউট করি 3 × 10⁻⁻14 দ্বারা, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেটা হবে আমাদের অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে S, আর OH- এর ঘনমাত্রা হচ্ছে 3s। তো 3s কিউব করলে আমি পাই 27s কিউব। তো এখান থেকে যদি কেউ একজন আমাকে অ্যান্সারটা বলতো তাহলে আমার জন্য সুবিধা হইতো। অ্যান্সারটা বের করবা তুমি S = 4, এটা অ্যান্সারটা কত আসে বলো তো? ওয়ান পয়েন্ট 83, মানে 2 আছে, 2 এর পরে 5, তো এই জন্য 3 × 10⁻⁻4। 10⁻⁻4। তো 10⁻⁻, মোল পার লিটার হচ্ছে আমার এই 1.83 × 10⁻⁻4 মোল পার লিটার হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। বাট এই সেম জিনিসটাই কিন্তু এই যে 1.83 × 10⁻⁴ মোল পার লিটার, এটাই কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। সো তোমাকে যদি বলতো যে এখান থেকে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বের করো, তাহলে আমার এটাই অ্যান্সার হতো যে দ্রাব্যতা এত। বা তোমাকে কাছে যদি প্রশ্ন করতো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত, সো তাহলে তোমার অ্যান্সার কিন্তু সেম আসতো। সো এখানে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে, আমি দেখো এস পাইছি, সো এস এর ভ্যালুটা পাইছি আমি 1.83 × 10⁻⁻4 মোল পার লিটার। বাট আমার প্রশ্ন হচ্ছে পি অফ এইচ এর ভ্যালু কত? পি অফ এইচ এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমাকে পি অফ ওএইচ এর ভ্যালুটা বের করতে হবে, যা আসলে আমার OH- এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করতেছে। সো আমি যদি এখান থেকে OH- এর ঘনমাত্রাটা বের করতে চাই, এই OH- এর ঘনমাত্রা হচ্ছে আমাদের 3s এর সমান। অর্থাৎ 3 এর সাথে আমি যদি এখানে যে s এর ভ্যালুটা 1.83 × 10⁻⁴ গুণ করি, তাহলে দেখো আমি OH- এর ঘনমাত্রা পাই। OH- এর ঘনমাত্রাটা কত? ওই যে ওইটা 11 থেকে মাইনাস করবো না, 14 থেকে মাইনাস করবো। OH- এই যে ঘনমাত্রাটা বের করো ফার্স্টে, 3 এর সাথে এটা গুণ করে ঘনমাত্রাটা বের করো। তো মেবি এটা আসে 5.49 × 10⁻⁴ মোল পার লিটার, এটা আসে তো OH- এর ঘনমাত্রা, তাই না? এটাই আসে ভাই। হ্যাঁ। সো আমি যদি এখান থেকে পিএইচ এর মানটা বের করতে চাই, তাহলে পিএইচ হচ্ছে ভাইয়া OH-। শোনা যায় না। ও, ঠিক আছে। সো তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাচ্ছি 14 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে লগ অফ OH-। এটা অ্যান্সারটা বের করো তো, অ্যান্সারটা কত আসে এখান থেকে? OH এর পরিবর্তে যে 5.49 × 10⁻⁴ মোল পার লিটার বসাও। অ্যান্সারটা বের করছি কেউ? অ্যান্সারটা কেউ বের করতে পারতেছো না? 10.74। হ্যাঁ, 10.74। সবাই ক্যালকুলেশন করতে পারছো এটা? আচ্ছা, তো সবাই যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে ভালো, আর যদি কেউ ক্যালকুলেশন বুঝতে সমস্যা হয় তাহলে আবার প্রশ্ন করতে পারো। অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে কি, পি অফ এইচ এর মান চাইছে না? So, আমরা জানি পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। সো পি অফ ওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। সো আমি এখানে ওএইচ এর ঘনমাত্রা বের করছি। ওএইচ এর ঘনমাত্রা আমি কেএসপি এর ভ্যালুর মাধ্যমে বের করছি। এখান থেকে এস এর ভ্যালু পাই আমি 1.83 × 10⁻⁴ মোল পার লিটার। তো OH এর ঘনমাত্রা লাগবে, বাট OH টা হচ্ছে আমাদের 3s। এই যে দ্রাব্যতাটা পাই তার 3 গুণ। সেই কারণে এই দ্রাব্যতাটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে, যার ফলে আমি OH- এর ঘনমাত্রাটা পাইছি। আবার আমরা জানি যে PH = 14 - P of OH, যেটা হচ্ছে মাইনাস লগ অফ OH- এর ঘনমাত্রা সমান। তাহলে 14, এখানে মাইনাসটা ছিল সেই মাইনাসটা, আর P of OH এর পরিবর্তে আমি যেখানে যে মাইনাস লগ অফ OH- লিখে রাখছি সেটা দিয়ে দিছি। জাস্ট তাহলে আমি পাই 14 প্লাস লগ অফ OH-
সো ক্যালকুলেশন করবা তুমি 14 প্লাস লগ অফ এই যে OH মাইনাস এর পরিবর্তে জাস্ট 5.49 ইনটু 10⁻⁴ বসাবা, তাহলে তুমি অ্যান্সার পাবা 10 ইনটু 10⁴। তো দ্রবণটা একটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণের পিএইচ আমরা পাইছি হচ্ছে 10 ইনটু 10.74। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সারটা। এরপর অ্যাকচুয়ালি আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড। আমরা দ্রাব্যতা গুণফলের অনেক ম্যাথ করলাম, দ্রাব্যতা গুণফলের মোটামুটি অনেক ম্যাথ করা হয়েছে, প্লাস পদক্ষেপ সৃষ্টি হবে কিনা, তারপর সমায়ন প্রভাবের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করা হয়েছে। তো আমরা দ্রাব্যতার এবার যে ম্যাথটা করবো সেটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড, নট দ্রাব্যতার গুণফল রিলেটেড। তো দ্রাব্যতার যে ম্যাথগুলো আমরা এর আগে করে আসছিলাম, দেখো সেগুলা সবগুলো ইউনিট ছিল হচ্ছে মোল পার লিটার ইউনিটে আমরা দ্রাব্যতা হিসাব করছিলাম, তা না হয় গ্রাম পার লিটার ইউনিটে দ্রাব্যতা হিসাব করছিলাম। দ্রাব্যতার কিন্তু আরেকটা আমরা সংজ্ঞা পড়ছিলাম। তো একটা প্রথমে যে সংজ্ঞাটা পড়ছিলাম সেটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হবে সেটাই হবে আমাদের দ্রাব্যতা। তো ফার্স্ট আমরা এই সংজ্ঞাটা পড়ছিলাম। সংজ্ঞাটা যদি তোমাদের মনে না থাকে তাহলে আবারও বলছি, প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণে দ্রব দ্রবীভূত হবে সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। আর আমরা দ্রাব্যতার যে আধুনিক সংজ্ঞাটা পড়ছিলাম, দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা অনুসারে আমরা দেখাইছিলাম যে মোল পার লিটার এবং হচ্ছে গ্রাম পার লিটার ইউনিটে দ্রাব্যতা বের করা যায়। আমরা ম্যাথ করছিলাম ম্যাক্সিমাম সবগুলা মোল পার লিটার এবং গ্রাম পার লিটার ইউনিটের ক্ষেত্রে। আমরা হচ্ছে এই প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় সেটা তো এই যে সেটা। তো অ্যাকচুয়ালি আমরা দ্রাব্যতা দুইটা জিনিস দেখাচ্ছিলাম, একটা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। এবং আমরা দ্রাব্যতার অ্যাকচুয়ালি আরেকটা সংজ্ঞা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা, এবং দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা অনুসারে একক হচ্ছে গ্রাম পার লিটার, মোল পার লিটার। তো আমরা এই সূত্রটা দিয়ে এখন এই ম্যাথটা সলভ করবো। এই সূত্রটা ব্যবহার করে প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় সেটি হচ্ছে আমাদের দ্রাব্যতা। এই সূত্রটা এখন আমি ব্যবহার করব। তো দেখো কোশ্চেনটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বে কোন একটা পদার্থের 20.7 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যটার দ্রাব্যতা কত। প্রশ্নটা আবারও বলছি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বে কোন একটা পদার্থের 20.7 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে ঘনত্ব, কেমিস্ট্রিতে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব। তো আমরা যেমন বলি ঘনত্ব সমান ভর বাই আয়তন, সিমিলারলি আপেক্ষিক গুরুত্ব সমান ভর বাই আয়তন। তো এখানে আমি লিখবো আপেক্ষিক গুরুত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। সো এইভাবে ম্যাথটা করার জন্য, এই সূত্রের মাধ্যমে ম্যাথটা করার জন্য আমার লাগবে 100 ইনটু দ্রব বাই দ্রাবক, অর্থাৎ দ্রাব্যতা AC = 100 ইনটু দ্রব বাই দ্রাবক। আমার লাগবে দ্রবের ভর বের করতে হবে, আর যে দ্রাবকটা আছে সেই দ্রাবকের ভর আমরা বের করতে হবে। সো এই ডাটাগুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি আমাকে দ্রবের ভর বের করতে হবে এবং দ্রাবকের ভরটা বের করতে হবে। তো চলো দেখি কিভাবে বের করা যায়। এখানে দেখো আমাদের যে দ্রবটা ব্যবহার করা হয়েছে মেইনলি এরকম একটা পাত্র ছিল, যে পাত্রটাতে তোমার 110 মিলিলিটার দ্রবণ আছে। তো 110 মিলিলিটার দ্রবণ আসলে তোমার দ্রব প্লাস দ্রাবকের সমষ্টি। এই যে 110 মিলিলিটার দ্রবণটা আছে সেটাতে কিছু পরিমাণে আছে দ্রব এবং কিছু পরিমাণে আছে দ্রাবক। তো এখান থেকে আমি যদি দ্রবের ভর বের করতে পারি এবং দ্রাবকের ভর বের করতে পারি তাহলে আমি সলিউবিলিটির মান বের করতে পারবো। বাট দেখো আমাদের যে দ্রবটা সেটার ভরটা কিন্তু দেওয়া আছে, আমাকে প্রশ্নে বলেই দিছে যে আমার কাছে 20.7 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, অর্থাৎ যে দ্রবটার ভর আছে সেটা আমার প্রশ্নে দেওয়া আছে যে 20.7 গ্রাম। তো আমি এখান থেকে যে দ্রবের ভরটা লাগবে, দ্রবের ভরটা আমি বের করতে পারি, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে দ্রাবকের ভরটা। তো দ্রাবকের ভরটা দেখো কিভাবে বের করা যায়। এখানে যে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে 1.15 আপেক্ষিক গুরুত্বের কোন পদার্থের 20 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, এই আপেক্ষিক গুরুত্বটা কিন্তু দ্রবের আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ দ্রবের ঘনত্বটা দেওয়া আছে।
আমি যে দ্রবটা যোগ করছি সেই দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এবং খেয়াল করে দেখো সেই দ্রবের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.15। সো আমি যদি যে এই ইকুয়েশনটা ব্যবহার করি, তো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.15, দ্রবের ভরটা হচ্ছে 20.7 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। সো ভরের জায়গায় আমি লিখবো 20.7, আর আমার লাগবে হচ্ছে দ্রবের আয়তনটা। সো এখান থেকে আমি দ্রবের আয়তন পাই 20.7 ডিভাইডেড বাই 1.15। সো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি অ্যান্সার পাবা 18 মিলিলিটার। অর্থাৎ আমাদের যে দ্রবটা আছে সেই দ্রবের আয়তন হচ্ছে 18 মিলিলিটার। তো এখানে আমরা যে দ্রবণটা তৈরি করছি, এই যে 110 মিলিলিটার যে দ্রবণটা তৈরি করছি, সেই দ্রবণে আমার 18 মিলিলিটার পরিমাণ দ্রব ব্যবহার করা হয়েছে। আমাদের দ্রবণের আয়তন হচ্ছে 110 মিলিলিটার, দ্রব আছে 18 মিলিলিটার। তো তাহলে দ্রাবক কতটুকু হবে? দ্রাবক হবে, আমাদের দ্রবণের আয়তন ছিল 110 মিলিলিটার, সেখান থেকে আমি যদি দ্রবের যে আয়তনটা আছে 18 92। মিলিলিটার সেটা করি, তাহলে আমি পাবো দ্রাবক কত মিলিলিটার আছে, এবং দ্রাবকের অ্যান্সার পাবো হচ্ছে তুমি 92 মিলিলিটার দ্রাবক ব্যবহার করা হয়েছে। সো অ্যাকচুয়ালি আমার এখানে 92 মিলিলিটার দ্রাবক আছে। সো দ্রাবক হিসাবে কি ব্যবহার করা হয়েছে? সম্পৃক্ত জলীয় দ্রবণ, অর্থাৎ যে দ্রাবকটা আছে এই দ্রাবকটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের H2O। এই দ্রাবকটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি H2O। বাট চিন্তা করে দেখো, আমাদের যে পানি H2O, এই পানিটার যে ঘনত্ব আছে সেই পানিটার ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। সেই পানিটার ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। কিন্তু আমরা কেমিস্ট্রিতে গ্রাম এবং মিলিলিটার নিয়ে আলোচনা করতেছি। দেখো আমরা এখানে কত গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটা হিসাব করতেছি কত মিলিলিটারে। তো আমি যদি এই কেজি এবং মিটার কিউবকে গ্রাম পার মিলিলিটার কে কনভার্ট করি, তাহলে আমাদের অ্যান্সার আসে 1। তো 1 গ্রাম পার মিলিলিটার কিউব। তো দেখো আমার যে দ্রাবকটা আছে সেই দ্রাবকের আয়তন হচ্ছে 92 মিলিলিটার, এবং দ্রাবকের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 গ্রাম পার মিটার কিউব। তো তাহলে দ্রাবকের ভর কত? দেখো আমি এখানে বসাবো, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমাদের 1, দ্রাবকের ভরের মান বের করতে হবে। অর্থাৎ আমি ভর চাই হচ্ছে ফর H2O, H2 এর ভর চাই, আর দ্রাবকের আয়তনটা দেওয়া আছে 92 মিলিলিটার। সো আমাদের ভর ভাই H2, এই যে এখানে কি আণবিক ভর বসাবো নাকি যেটা আমি প্রয়োগ করছি ওই ভরটা বসাবো? কোন জায়গাতে, যে কেজি থেকে তোমার হিসেব কনভার্ট করার জন্য গ্রাম পার মিলিলিটার কিউবে প্রকাশ করার হ্যাঁ জন্য? ওইটাতে, এই না, যে এক H2 এর যে ভর বসাবেন বলছেন ওইখানে যে হ্যাঁ, আণবিক ভরটা বসাবো মানে M বসাবো নাকি W বসাবো? 1 কেজি সমান 1000 গ্রাম বসাবা। 1 কেজি সমান না কি মানে 1000 গ্রাম? H2 এর ভর বসাবো না? H2 ঘনত্ব ঘনত্ব এটা। ভর বসাবা কেন? এই তো ঘনত্বের সূত্র ব্যবহার করতেছি, ঘনত্ব সমান ভর বাই আয়তন না? এই তো জন্যই তো ঘনত্ব ভাই হচ্ছে H2 এর ভরটা আসলে কোন ভর? আরে ভাই H2 ভর ফিজিক্সের আমরা বের ঘনত্ব। করতেছি, H2 ভর আমরা বের করতেছি এখান থেকে। H2 ভর আমরা গ্রাম ইউনিটে পাবো। না আমি মনে করছি যে আণবিক ভরটা বের করব। না না, আমরা আণবিক ভর বের করবো কেন? বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝছি। তো আমার পানির ঘনত্ব আমি পাইছি হচ্ছে 1, আর পানির আয়তন পাইছি আমি, বা যে দ্রাবকটা ব্যবহার করছি তার আয়তন হচ্ছে 92 মিলিলিটার। অর্থাৎ আমি এখান থেকে পাই যে দ্রাবকটা আছে সেটার ভর হচ্ছে 92 গ্রাম। সো আমাকে এস ক্যালকুলেট করতে হবে। এস হচ্ছে ফর দ্রাব্যতা, এস ক্যালকুলেট করতে হবে, এবং আমরা এস ইকুয়ালস টু জানি 100 ইনটু দ্রব্য বাই দ্রাবক। এস আমরা জানি 100 ইনটু দ্রব্য বাই দ্রাবক। তো ফার্স্টে 100 ব্যবহার করো। আমরা যে সলিউশনটা তৈরি করছি সেই সলিউশনে কত গ্রাম পরিমাণে দ্রব দ্রবীভূত আছে দেখো প্রশ্নে বলে দিছে। আমরা যে সলিউশনটা তৈরি করতেছি সেই সলিউশনে আমার 20.7 গ্রাম পরিমাণ দ্রব আছে। তো তুমি দ্রবের পরিবর্তে এখানে বসাবা 20.7। তো দ্রবের পরিবর্তে এখানে তুমি বসাবা 20.7। আর যে দ্রাবকটা আছে দেখো আমার নিচে দ্রাবক লাগবে, দ্রাবক হিসেবে আমি পানি ব্যবহার করছি, এবং আমি বের করছি আমি যে দ্রাবকটা ব্যবহার করছি সেটা বড় হচ্ছে 92 গ্রাম। তো দ্রাবক হচ্ছে আমার 92 গ্রামের দ্রাবক ব্যবহার করা হয়েছে। সেজন্য এখানে আমি নিচে জাস্ট 92 দিয়ে ভাগ করব। তো
অ্যান্সার কত আসে কেউ একজন বলো তো? 9/4। 9/4 দেখি দশমিক অ্যান্সার 2.25। 2.25। আমাদের অ্যান্সার হচ্ছে 2.25। তো এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, ম্যাথটা যদি আমি আবার একটু রিভিউ দিই তাহলে হচ্ছে ফিজিক্সে আমাদের যা ঘনত্ব সেটা হচ্ছে এখানে আপেক্ষিক গুরুত্ব। তো এখানে যে দ্রবটা দ্রবীভূত করা হয়েছে সেটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, অর্থাৎ তার ঘনত্ব দেওয়া আছে। তো দ্রবের আপেক্ষিক গুরুত্ব সমান দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবের আয়তন। দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.15, দ্রবের ভর দেওয়া আছে 20.7। তো আমি এখান থেকে দ্রবের আয়তনটা পাই। তো দ্রবের আয়তন আমি পাই 18 মিলিলিটার। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দ্রবের আয়তন দ্রবের জন্য। তো দ্রবের আয়তন 18 মিলিলিটার। এখানে বলে দিচ্ছে আমার কাছে 110 মিলিলিটারের সম্পৃক্ত জলীয় দ্রবণ আছে। তো 110 মিলিলিটার দ্রবণ বলতে দ্রব প্লাস দ্রাবকের সমষ্টি বোঝানো হয়েছে। এখানে দ্রব যদি থাকে 18 মিলিলিটার তাহলে দ্রাবক থাকবে 110 - 18 অর্থাৎ 92 মিলিলিটার। এবং আমরা যদি এই যে সূত্রটা সেটা পানির জন্য ব্যবহার করি তাহলে আমি পাই 92 মিলিলিটার বলতে আসলে 92 গ্রামকেই বোঝানো হয় পানির ক্ষেত্রে। তো আর পরেরটুকু আমরা জাস্ট এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেট করতে পারছি। আজকের ক্লাসে অনেকে নতুন আসছো, সেই কারণে অনেকে বুঝতে পারো নাই। তো যে 2-4 জন নতুন আসছো তারা আমি জানি কিছু বুঝতে পারো নাই, বাট তোমরা কোনো প্রশ্ন করো নাই। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, আমরা ওই লেকচারগুলো তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। এবং আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারো। নাই? ওকে, ঠিক আছে, ভালো। লাস্টের পেজটা একটু দেখি তো, এটা তোলা হয় না লাস্টের। এই যে এই পেজটা, না ভাই, এই পেজের পরের পেজ। এই যে এটা এটাতে অ্যানসারটা 22.5 হবে। 22.5। আচ্ছা ঠিক আছে, হয়তো আমি তাহলে তো এটা আসে না। 22.5 যাই আসুক না কেন। লেখা শেষ। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাস সবাই বুঝতে পারছি। জি ভাই। তোমাদের কাজ হচ্ছে দ্রাব্যতা নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আজ আমাদের মেইল অ্যাড্রেসটা আছে, এখানে অবশ্যই পাঠিয়ে দিবা। তোমাদের প্রবলেম পাঠিয়ে দেব বলি তোমরা কেউ কিন্তু পাঠাও না, 2-1 জন শুধু পাঠায় আর কেউ পাঠাও না। তো এমন তো না যে প্রবলেম পাঠাইলে আমি সলভ করে দেই না। প্রবলেম পাঠাইলে অবশ্যই সলভ করে দেবো, না পাঠাইলে তো সলভ করতে পারবো না। সো দ্রাব্যতা বা এই চ্যাপ্টারে যা পড়ানো হয়েছে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে এই মেইল অ্যাড্রেসে মেইল করবা। প্লাস এই চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ হয়ে আসছে।